প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি প্রতিদিনের ন্যায় আজকেও একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের আলোচ্য বিষয় হলো চেঞ্জিং সেন্টেন্স। আমরা গত একদিন চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতা ক্রমে আজকে আমি চেঞ্জিং সেন্টেন্সের দ্বিতীয় পর্ব শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকলে সেন্টেন্সটা পরিবর্তন করা খুব একটা সহজ সাধ্য বিষয় না। তবে চেঞ্জিং সেন্টেন্সের বেসিক কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো সম্পর্কে যদি আমরা ক্লিয়ার ধারণা রাখি তবেই সেন্টেন্সগুলো ডিম্যান্ড অনুযায়ী পরিবর্তন করা যাবে। আসো আমরা এই চার্টে প্রদর্শিত যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আগে দেখে নেই। আমি দেখিয়েছি যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড স্ট্রাকচারাল দিক থেকে সেন্টেন্স এভাবে তিনভাবে ভাগ করা যায়। তবে সেই সেন্টেন্সগুলো বিভিন্ন স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারগুলো সম্পর্কে আগে ধারণা নিতে হবে। আমরা দেখব যে সিম্পল সেন্টেন্সে আছে টু ডট ডট টু, কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে সো ডট ডট দ্যাট এবং কম্পাউন্ডে রয়েছে ভেরি ডট ডট অ্যান্ড। তাহলে যে কোন সেন্টেন্সে কোন ধরনের স্ট্রাকচার ব্যবহৃত হবে এই বিষয়টা সম্পর্কে আমাদের আগে ধারণাটা স্পষ্ট করা দরকার। তাহলে যে নিয়মগুলো বললাম, সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু, কমপ্লেক্স সেন্টেন্সে সো ডট ডট দ্যাট, কম্পাউন্ডে ভেরি ডট ডট অ্যান্ড, এই স্ট্রাকচারগুলো সাধারণত বসে। তাহলে আমরা এই সেন্টেন্সগুলো থেকে আমরা দেখে নিই যে কেমন ব্যবহার রয়েছে। নাম্বার এ, এখানে দেখানো হয়েছে জেরি ওয়াজ টু অনেস্ট টু শো এনি লেম এক্সকিউজ। তাহলে আমরা এই সেন্টেন্সটাতে দেখব টু ডট ডট টু এর ব্যবহার। তাহলে যেহেতু এই সেন্টেন্সটাতে টু ডট ডট টু এর ব্যবহার রয়েছে, তাহলে অতি সহজেই বুঝতে হবে যে এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। বি নাম্বারে রয়েছে জিম ওয়াজ সো পাঞ্চুয়াল দ্যাট হি ওয়াজ নেভার লেট। তাহলে এই সেন্টেন্সে আমরা খেয়াল করি ব্যবহার রয়েছে সো ডট ডট দ্যাট। তাহলে যেহেতু সো ডট ডট দ্যাটের ব্যবহার রয়েছে, তাহলে নিঃসন্দেহে এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। সি নাম্বারে দ্য ওয়েদার ওয়াজ এক্সট্রিমলি কোল্ড অ্যান্ড উই কুড নট গো আউট। তাহলে এই সেন্টেন্স থেকে আমরা দেখছি যে ভেরি অথবা এক্সট্রিমলি অ্যাডভার্ব থাকে অ্যাডজেক্টিভের আগে এবং পরে থাকে অ্যান্ড। তাহলে এভাবে যে ভেরি অথবা এক্সট্রিমলি ডট ডট অ্যান্ড এই স্ট্রাকচার যদি থাকে তাহলে আমরা জানি সেই সেন্টেন্সটা হলো কম্পাউন্ড। তাহলে আমরা এই তিনটা সেন্টেন্স থেকে তিনটা স্ট্রাকচার সম্পর্কে ধারণা পাচ্ছি। তাহলে প্রথম এ নাম্বারে হলো টু ডট ডট টু, বি নাম্বারে হলো সো ডট ডট দ্যাট এবং সি নাম্বারে হলো ভেরি অথবা এক্সট্রিমলি ডট ডট অ্যান্ড। তাহলে তিনটা সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আমরা জানলাম। তাহলে আসো আমরা কিভাবে পরিবর্তন করব। আমরা এ নাম্বার দেখেছি টু ডট ডট টু এর ব্যবহার রয়েছে, তাহলে এটা কি সিম্পল সেন্টেন্স। এইটাকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে পরিবর্তন করতে হবে, টু এই জায়গাটা দখল করবে সো, আর এই যে টু, এই টুটা তুলে দিয়ে সেই জায়গা দখল করবে দ্যাট। এবং কি কি পরিবর্তন আসে আমরা একটু খেয়াল করব। জেরি ওয়াজ সো অনেস্ট that he could not show any lame excuse। তাহলে এখানে আমরা দেখছি যে টু ডট ডট টু এই জায়গা দখল করবে সো, এবং এই টু দখল করবে, এই টু এর স্থান দখল করবে দ্যাট। আর আমরা জানি দ্যাট যখনই লিখব তখন পরে একটা সাবজেক্ট দিতে হবে। তাহলে জেরি একটা ছেলের নাম, তাহলে আমরা দ্যাটের পরে কি দিয়েছি হি। আর টেন্স অনুযায়ী এখানে ওয়াজ আছে হলো পাস্ট টেন্স, তাহলে আমাদের লিখতে হবে কুড নট শো এনি লেম এক্সকিউজ। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, জেরি ওয়াজ সো পাঞ্চুয়াল দ্যাট হি কুড নট শো এনি লেম এক্সকিউজ। তাহলে আমরা এখান থেকে সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্সে রূপান্তর করতে হয় জানলাম। তাহলে আসো আমরা এখন এটাকে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে কি হবে। তাহলে সেই একই পদ্ধতিতে
আমাদের এই টুটা দখল করবে কি ভেরি। জেরি ওয়াজ ভেরি অনেস্ট, এই টু তুলে দেওয়া হবে অ্যান্ড কুড নট শো এনি লেম এক্সকিউজ। তাহলে এখানে দেখছি এই টু এর জায়গা দখল করছে ভেরি এবং এই টু এর জায়গা দখল করছে অ্যান্ড। আমরা জানি অ্যান্ড অর্থই কনজাংশন, দুইটা ক্লজকে যুক্ত করে, তাহলে অ্যান্ড এর পরে পরবর্তী ক্লজটা হয়। তাহলে সেন্টেন্সটা কি হলো? জেরি ওয়াজ ভেরি অনেস্ট অ্যান্ড কুড নট শো এনি লেম এক্সকিউজ। এখানে অ্যান্ড এর পরে আমরা কুড নট শো সরাসরি আসছি, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড যদি ব্যবহার করা থাকে, আগের সাবজেক্ট এবং পরের সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে অ্যান্ড এর পরে ওই সাবজেক্টকে আর উল্লেখ করতে হয় না। এই জন্য আমরা লিখেছি অ্যান্ড কুড নট শো এনি লেম এক্সকিউজ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা চেঞ্জিং সেন্টেন্সের দ্বিতীয় নিয়ম খেয়াল করব। এখানে দেখো তদ্রূপভাবে আগের মতোই দেখো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড স্ট্রাকচারাল কি পরিবর্তন হয় সেভাবে আমি দেখিয়েছি। সিম্পল সেন্টেন্সে টু অবলিক ইন অর্ডার টু, কমপ্লেক্সে সো দ্যাট, কম্পাউন্ডে ওয়ান টু ডট ডট অ্যান্ড। তাহলে এই স্ট্রাকচারগুলো সাধারণত এক এক সেন্টেন্সে এক একভাবে থাকে, তবে উদ্দেশ্য প্রকাশ করতে এই স্ট্রাকচারগুলো ব্যবহৃত হয়। একটা কাজ করি, সেই কাজের পেছনে উদ্দেশ্য থাকে, তাহলে সেই উদ্দেশ্য প্রকাশ সেন্টেন্সগুলোতে আমরা এগুলো ব্যবহার করে থাকি। তাহলে কি সিম্পল সেন্টেন্সে টু অর্থাৎ ইনফিনিটিভের টু, অথবা ইন অর্ডার টু, কমপ্লেক্সে সো দ্যাট এবং কম্পাউন্ডে ওয়ান টু ডট ডট অ্যান্ড, এভাবে আমরা স্ট্রাকচার ব্যবহার করব। আসো আমরা দেখে নেই এ নাম্বারে কি লিখছি। মুসলিমস গো টু মস্ক ইন অর্ডার টু সে দেয়ার প্রেয়ার। এই সেন্টেন্সটাতে দেখো মুসলিমস গো টু মস্ক ইন অর্ডার টু, তাহলে এই সেন্টেন্সটাতে ইন অর্ডার টু ব্যবহার করা আছে। আমরা জানি টু অথবা ইন অর্ডার টু এর পরে ভার্বের বেসিক ফর্ম আছে, এখানে সে কথাটা বেসিক ফর্ম। তাহলে ইন অর্ডার টু যেহেতু লেখা আছে, তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কি বলবো? সিম্পল সেন্টেন্স। আর বি নাম্বার সেন্টেন্সে আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ অ্যান্ড ওয়েন্ট টু দ্য লাইব্রেরি। তাহলে এই সেন্টেন্সটা আমরা পাচ্ছি ওয়ান্টেড টু অ্যান্ড ডট ডট অ্যান্ড। তাহলে এখানে আমরা যে স্ট্রাকচারটা পাচ্ছি সেটা হলো যে কম্পাউন্ড সেন্টেন্সের যে স্ট্রাকচার, ওয়ান্টেড টু ডট ডট অ্যান্ড। তাহলে এই নিয়মটা যদি থাকে সেটা নিঃসন্দেহে কম্পাউন্ড সেন্টেন্স। সি নাম্বারে দেখো উই স্টাডি সিরিয়াসলি সো দ্যাট উই ক্যান মেক আ গুড রেজাল্ট। তাহলে এই সেন্টেন্সটাতে দুইটা ক্লজকে যুক্ত করেছে সো দ্যাট, এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে সো দ্যাট যেহেতু আছে, তাহলে এই সেন্টেন্সটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এভাবে আমরা তাহলে তিনটা সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানলাম। আসো আমরা কিভাবে পরিবর্তন করতে হয় তা দেখি। নাম্বার মুসলিমস গো টু মস্ক ইন অর্ডার টু সে দেয়ার প্রেয়ার। এখানে ইন অর্ডার টু আছে, তাহলে এটা নিঃসন্দেহে সিম্পল সেন্টেন্স। এটাকে যদি বলা হয় মেক ইট কমপ্লেক্স, যদি কমপ্লেক্স করতে হয় তাহলে কি এই ইন অর্ডার টু এই জায়গাতে বসবে সো দ্যাট। তাহলে আমরা সেন্টেন্সটা এভাবে বলি মুসলিমস গো টু মস্ক সো দ্যাট। আর সো দ্যাট হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, যখনই কনজাংশন ব্যবহার করব তখন একটা সাবজেক্ট দিতে হবে সো দ্যাট। তাহলে এই মুসলিমসের পরিবর্তে আমরা লিখতে পারি দে ক্যান সে দেয়ার প্রেয়ার। তাহলে আমরা যখনই সাবজেক্ট লিখব তখন তারপর একটা ক্যান এবং পরবর্তীতে বেসিক ভার্বটা লিখব। তাহলে এই সেন্টেন্সটা কি দাঁড়ালো? মুসলিমস গো টু মস্ক সো দ্যাট দে ক্যান সে দেয়ার প্রেয়ার। দ্বিতীয় সেন্টেন্সে থেকে আমরা যদি বলি যে এই সেন্টেন্সটাকে, এ নাম্বারকে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তর করি তাহলে কি হতে পারে? মুসলিমস গো টু মস্ক ইন অর্ডার টু সে দেয়ার প্রেয়ার। তাহলে আমরা এভাবে লিখতে পারি, যেটা উদ্দেশ্যমূলক কম্পাউন্ড সেন্টেন্সে সেটা শুরুতে লিখলে ভালো হয়। আমরা লিখতে পারি মুসলিমস ওয়ান টু সে দেয়ার প্রেয়ার অ্যান্ড। তাহলে এখানে সে দেয়ার প্রেয়ার এইটাই উদ্দেশ্য প্রকাশ করে, তাহলে আমরা লিখলাম ওয়ান টু দিয়ে মুসলিমস ওয়ান টু সে দেয়ার প্রেয়ার অ্যান্ড গো টু মস্ক।
তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? মুসলিমস ওয়ান্ট টু সে দেয়ার প্রেয়ার অ্যান্ড গো টু মস্ক। তাহলে এভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড রূপান্তর করতে পারি। তবে ডিমান্ড অনুযায়ী ব্র্যাকেটে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে সেন্টেন্সগুলো পরিবর্তন করতে হয়। তাহলে আসো আমরা তৃতীয় নিয়মটা শিখি। সিম্পল সেন্টেন্সে বিকজ অফ থাকবে, কমপ্লেক্সে সিন্স অ্যাজ বিকজ থাকবে, কম্পাউন্ডে অ্যান্ড থাকবে। তাহলে এরকম স্ট্রাকচার থাকলে আমরা ধরে নিব যে কোন ধরনের সেন্টেন্স দেওয়া আছে। আর এই সেন্টেন্সের প্যাটার্ন বা স্ট্রাকচারটা ব্যবহৃত হয় সাধারণত কারণ নির্দেশ করতে। আমি ভালো রেজাল্ট করতে পারলাম না, কারণ কি? ভালো লিখি নাই অথবা লিখতে পারি নাই। তাহলে এই যে কারণ নির্দেশক ক্লজের আগে বিকজ অফ, সিন্স অ্যাজ বিকজ অথবা অ্যান্ড বসে সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী। আসো আমরা তাহলে নাম্বার এ থেকে দেখি। বিকজ অফ মাই হ্যাভিং মাচ মানি আই ক্যান বাই এ কার। আমার অধিক টাকা থাকার কারণে আমি একটা গাড়ি কিনতে পারি। তাহলে টাকা থাকাটা একটা কারণ। কি কারণে গাড়ি কিনতে পারি? যে না, টাকা আছে। তাহলে সেক্ষেত্রে এই যে বিকজ অফ লেখা আছে, তাহলে নিঃসন্দেহে এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। বি নাম্বারে দেখবো, হি ইজ অ্যান অনেস্ট অ্যান্ড এভরিবডি রেসপেক্টস হিম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে দুইটা ক্লজকে যুক্ত করছে অ্যান্ড দ্বারা, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। তৃতীয় সি নাম্বার সেন্টেন্স, সিন্স শি ইটস এ ব্যালেন্সড ডায়েট শি লিভস ওয়েল। তাহলে এখানে সিন্সের ব্যবহার করা আছে। আমরা জানি সিন্স কারণ নির্দেশ করতে ব্যবহৃত হয়, এটা একটা কনজাংশন। তবে অ্যাজ, বিকজ এগুলোও লেখা যায়। তবে যেহেতু সিন্স আছে তাহলে এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা তিনটা সেন্টেন্সের প্যাটার্নগুলো দেখলাম। আসো আমরা পরিবর্তন করে দেখি। এই যে এ নাম্বার সেন্টেন্সে বিকজ অফ দেওয়া আছে প্রথমেই, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। যদি ব্র্যাকেটে লেখা থাকে মেক ইট কমপ্লেক্স। তাহলে এই যে বিকজ অফ লেখা আছে সেই জায়গাতে আমাদের বসাতে হবে সিন্স। তাহলে আমরা বিকজ অফ তুলে দিয়ে লিখতে পারি সিন্স। সেন্টেন্সটা কি হবে? সিন্স এখানে দেওয়া আছে, তাহলে সিন্স একটা কনজাংশন। তাহলে মাই পজিটিভ কেস, কনজাংশনের পরে আমরা জানি সাধারণত সাবজেক্টিভ ফর্ম হয় বা নমিনেটিভ কেসটা হয়। তাহলে এখানে মাইয়ের নমিনেটিভ কেস আই। তাহলে আমরা লিখব সিন্স আই হ্যাভ, হ্যাভিং আইএনজি ফর্ম দেওয়া আছে, তখন প্রেজেন্ট ফর্ম লিখতে হবে বেসিক ফর্ম হ্যাভ, মাচ মানি আই ক্যান বাই এ কার। তাহলে সেন্টেন্সটা কি হলো? সিন্স আই হ্যাভ মাচ মানি আই ক্যান বাই এ কার। তাহলে এটা কি সেন্টেন্স হলো? কমপ্লেক্স সেন্টেন্স। আর এইটাকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই তাহলে কি হবে? আমাদের ওই যে কমা আছে, এই কমা তুলে দিয়ে এখানে অ্যান বসাতে হবে। তাহলে প্রথম ক্লজটা কি ছিল? আই হ্যাভ মাচ মানি অ্যান্ড ক্যান বাই এ কার। দেখো এখানে আই আছে কিন্তু শুরুতেও আই আছে। কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এই কারণে আই দুইবার লিখলাম না, অ্যান্ড এর পরে শুধু ক্যান বাই এ কার এটুকু লিখলাম, কারণ এই সাবজেক্টটা এবং এই সাবজেক্টটা একই রকম। তাহলে আমরা উত্তরটা কি লিখব? আই হ্যাভ মাচ মানি অ্যান্ড, এই কমা তুলে দিয়ে অ্যান্ড ক্যান বাই এ কার। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিভাবে পরিবর্তন করতে হয় নিয়মগুলো আমরা জানলাম। অবশ্যই তোমরা হয়তোবা ভালো করে বুঝতে পারলে। আসো আমরা 4 নাম্বার নিয়ম দেখি। এখানে দেখানো হয়েছে পার্টিসিপল। যদি একটা সেন্টেন্সে পার্টিসিপল থাকে তাহলে আমরা বুঝবো যে এটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্সে হোয়েন এবং কম্পাউন্ডে অ্যান্ড। তাহলে এগুলো সেন্টেন্সের প্যাটার্ন, এগুলো দেখলে আমাদের বুঝতে হবে যে এই ধরনের সেন্টেন্স। তাহলে পার্টিসিপল থাকলে সিম্পল, হোয়েন থাকলে কমপ্লেক্স এবং অ্যান্ড থাকলে কম্পাউন্ড। তাহলে আসো আমরা সেন্টেন্সগুলো মিলিয়ে নিই। নাম্বার এ তে দেখানো হচ্ছে ইটিং ব্রেকফাস্ট আই ওয়েন্ট টু কলেজ। তাহলে এই যে ইটিং, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে নিঃসন্দেহে এটা সিম্পল সেন্টেন্স। নাম্বার বি, দ্য সান হ্যাড সেট অ্যান্ড উই ওয়েন্ট হোম। তাহলে এখানে দুইটা ক্লজ অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাহলে সেন্টেন্সের নাম কম্পাউন্ড সেন্টেন্স। হোয়েন দ্য ডোর ওপেন্ড জিম স্টেপড ইন। তাহলে এই সেন্টেন্সে হোয়েন দিয়ে শুরু আছে, তাহলে হোয়েন যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন দুইটা ক্লজকে যুক্ত করে, তাহলে এই
সেন্টেন্সের নাম কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা প্যাটার্নগুলো দেখলাম, আসো পরিবর্তনের সিস্টেমটা আমরা দেখি। ইটিং ব্রেকফাস্ট আই ওয়েন্ট টু কলেজ। তাহলে এখানে ইটিং ব্রেকফাস্ট এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। তাহলে এটাকে যদি কমপ্লেক্স করতে যাই তাহলে শুরুতেই ব্যবহার করতে হবে কি হোয়েন। হোয়েন, তাহলে ইটিং, আর এখানে পাস্ট টেন্স দেওয়া আছে ওয়েন্ট, তাহলে এই ইটিং এর পাস্ট টেন্স কি এট, আর এখানে সাবজেক্ট দেওয়া আছে আই। তাহলে আমরা কি লিখব, হোয়েন আই এট ব্রেকফাস্ট কমা আই ওয়েন্ট টু কলেজ। এখানে প্রথমেও আই ছিল, এখানেও আই আছে, যেহেতু এটা সাবঅর্ডিনেটিভ ক্লজ দ্বারা যুক্ত, হোয়েন দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এক্ষেত্রে আই এর পরিবর্তন হবে না, আইকে রাখতে হবে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, হোয়েন আই এট ব্রেকফাস্ট আই ওয়েন্ট টু কলেজ। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স হলো, কমপ্লেক্স। আসো তাহলে আমরা কম্পাউন্ড করি। তাহলে এইখান থেকে আমাদের প্রথমে কি লিখতে হবে, সাবজেক্ট আই, ইটিং এর পাস্ট টেন্স এট, ব্রেকফাস্ট আই এট ব্রেকফাস্ট অ্যান্ড ওয়েন্ট টু কলেজ। এখানে আইটা বাদ দিবে কারণ অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে কম্পাউন্ড যেহেতু, তাহলে এই আইটা সেম সাবজেক্ট, কাজে আই সেকেন্ড ক্ষেত্রে অ্যান্ড এর পরে লিখতে হয় না। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, আই এট ব্রেকফাস্ট অ্যান্ড ওয়েন্ট টু কলেজ। তাহলে এভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ইনস্ট্রাকশন অনুযায়ী পরিবর্তন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা পঞ্চম নিয়মটা দেখি। এক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে দেখানো হয়েছে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। তাহলে এই স্ট্রাকচারগুলো বা ওয়ার্ড বা ফ্রেজগুলো যদি ব্যবহার করা থাকে কোনো সেন্টেন্সে, তাহলে বুঝতে হবে যে এটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে দো, অবলিক, অলদো, অর্থাৎ এই কনজাংশনগুলো থাকলে ওই সেন্টেন্সের নাম হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ডে থাকবে বাট। তবে এই প্যাটার্নগুলো দুইটা ক্লজ পাশাপাশি বসে কিন্তু অর্থ বিপরীতমুখী, একটা অপরটা থেকে বিপরীত ধারণা বহন করে। এই জন্য এই ধরনের স্ট্রাকচারগুলো এই নিয়মে আমরা জানব। দেখো প্রথম সেন্টেন্সে এ, ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড দ্য ম্যান কুড নট প্রসপার। এখানে যেহেতু ইন স্পাইট অফ লেখা আছে তাহলে বুঝতে হবে যে এটা সিম্পল সেন্টেন্স। অলদো ইট ওয়াজ এ হার্ড ওয়ার্ক আই এনজয়েড ইট। তাহলে এখানে অলদো লেখা আছে, তাহলে বুঝতে হবে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। জেরি ওয়াজ ভেরি স্মল বাট হি কুড চপ উড ওয়েল। তাহলে এখানে যেহেতু বাট দুইটা ক্লজকে যুক্ত করেছে, তাহলে আমরা বলবো এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স শিখলাম। আসো এগুলোকে কিভাবে পরিবর্তন করতে হয় তা দেখি। নাম্বার আ, ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড দ্য ম্যান কুড নট প্রসপার। তাহলে এটা সিম্পল সেন্টেন্স, যদি ব্র্যাকেটে লেখা থাকে মেক ইট কমপ্লেক্স, তাহলে এখানে ইন স্পাইট অফ এর জায়গা দখল করবে দো অথবা অলদো। আমরা জানি দো অথবা অলদো একটা কনজাংশন, তাহলে অবশ্যই সাবজেক্ট দিতে হবে। আর ওয়ার্কিং কথাটা ভার্ব এখানে, আর পরের ভার্ব দেওয়া আছে হলো কুড নট প্রসপার, অর্থাৎ পাস্ট টেন্স দেওয়া আছে, তাহলে আমাদের ভার্ব ব্যবহার করতে হবে পাস্ট ফর্মে। তাহলে আমরা উত্তরটা লিখব, এই হিজের জায়গা দখল করবে সাবজেক্ট নমিনেটিভ কেস অর্থাৎ হি, আর কনজাংশন হবে দো অথবা অলদো। অলদো হি ওয়ার্কড, এটা পাস্ট টেন্স কেন হলো, পরের ভার্বের ফর্মটা পাস্ট টেন্সে দেওয়া আছে। ওয়ার্কড হার্ড দ্য ম্যান কুড নট প্রসপার। তাহলে সেন্টেন্সটা কি হলো, অলদো দ্য ম্যান ওয়ার্কড হার্ড হি কুড নট প্রসপার। আর এই সেন্টেন্সটাকে যদি আমরা এখন কম্পাউন্ডে রূপান্তর করি তাহলে কি করতে হবে, বাট দিয়ে যুক্ত করতে হবে। তাহলে আমরা সেন্টেন্সটাতে কি লিখব, হি অথবা দ্য ম্যান ওয়ার্কড হার্ড বাট কুড নট প্রসপার। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, বাট দিয়ে যুক্ত করে দুইটা ক্লজকে যুক্ত করতে হবে, আর এখানে সাবজেক্ট হবে হি, আর যেহেতু নাউন ফর্মটা আগে বসে তাহলে আমরা এখানে লিখব দ্য ম্যান ওয়ার্কড হার্ড বাট কুড নট প্রসপার।
তাহলে এইভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তনের নিয়মগুলো আমরা দেখলাম। আশা করি এই নিয়মগুলো তোমাদের কাছে স্পষ্ট হয়েছে এবং বারবার প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এগুলো আরেকটু ক্লিয়ার করে নিতে হবে। আসো আমরা এবারে দেখি যে তোমাদের যে প্রশ্নপত্রে কোন ধরনের পদ্ধতিতে তোমাদের প্রশ্নগুলো আসবে সেগুলো দেখি। দেখো আমি এখানে দেখিয়েছি এক্সারসাইজ ফর প্র্যাকটিস। তাহলে তোমাদের পরীক্ষাতে এভাবে 5টা কোশ্চেন থাকবে, 5টা সেন্টেন্স থাকবে, ডিরেকশন অনুযায়ী পরিবর্তন করতে হবে। নাম্বার এ প্লেন ফ্লাইজ ফাস্টার দ্যান এ বার্ড, পজিটিভ করতে হবে। তাহলে ট্রান্সফরমেশনের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো সম্পর্কে আমরা জেনেছি। তাহলে পজিটিভ বলতে কি, ডিগ্রিকে নিগেট করে। তাহলে আগে দেখতে হবে যে এই ডিগ্রিটা কোন ফর্মে আছে। আ প্লেন ফ্লাইজ ফাস্টার দ্যান এ বার্ড, তাহলে নিঃসন্দেহে দ্যান যেহেতু আছে এই কারণে এই সেন্টেন্সটার নাম হলো কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এই কম্পারেটিভ ডিগ্রির থেকে পজিটিভ করতে হবে। আর পজিটিভ করতে হলে আমরা জানি এটা ব্যতিক্রম নিয়মে দেওয়া আছে। তাহলে পরের সাবজেক্টটা আগে আসে। আ বার্ড ডাজ নট ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ আ প্লেন। তাহলে উত্তরটা কি হলো, এখানে ফ্লাইজ আছে, তাহলে ভার্বের সাথে এস বাই ইয়েস আছে। আর যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে কম্পারেটিভ থেকে পজিটিভে করব তখন নেগেটিভে রূপান্তর করতে হবে। তাহলে সেন্টেন্সটা হলো আ বার্ড ডাজ নট ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ আ প্লেন। তাহলে সেন্টেন্সটা কি হলো, পজিটিভ। নাম্বার বিতে আসি, আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম, এটাকে প্যাসিভে পরিণত করতে হবে। তাহলে এখানে বলা আছে মেক ইট প্যাসিভ। তাহলে প্যাসিভ করতে হলে আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম। তাহলে আই সাবজেক্ট, অ্যাম টু মডাল ভার্ব, ডুটা ভিটি ভার্ব ট্রানজিটিভ, দ্য ওয়ার্ক অবজেক্ট, ইন টাইম এক্সটেনশন। তাহলে সেন্টেন্সটা কি হবে, প্রথমে কি সাবজেক্টটা আগে যাবে, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইন টাইম বাই মি। আবার একটু লক্ষ্য করি, তাহলে অবজেক্ট হলো দ্য ওয়ার্ক, সাবজেক্ট হিসেবে নিলাম। এইখানে আছে এম টু, আর এম টু থাকলে দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে ইজ টু, দ্য ওয়ার্ক ইজ টু। আর প্যাসিভ করতে গেলে একটা বি ভার্ব বেশি আসে, তাহলে কি বি, আর ডু ভার্ব ভিটি, তার পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান, ইন টাইম বাই মি। তাহলে সেন্টেন্সটা কি হলো, দ্য ওয়ার্ক is to be done in time by me. Number C, the weather was extremely cold and we could not go out. এটাকে সিম্পল করতে হবে, extremely cold and we could not go out। তাহলে এটাকে সিম্পল করলে আমরা শিখেছিলাম যে 2.2 এই প্যাটার্নটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, the weather was too cold for us টু গো আউট। আমরা জানি যে যখন এই প্যাটার্নটা ব্যবহার করা হয় ওই টু দ্বারা ইনফিনিটিভ করতে হয় আর সেটার নেগেটিভ ধারণা বহন করে। তাহলে এই সেন্টেন্সটাতে নেগেটিভ যে উই কুড নট, এই কথাটা কুড নট কথাটা উঠে যাবে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, দ্য ওয়েদার ওয়াজ টু কোল্ড ফর আস টু গো আউট। তাহলে এটা কি হলো, সিম্পল সেন্টেন্স। নাম্বার ডি, হি পাসড বিএ at once and at once got a job। এটাকে কমপ্লেক্স করতে হবে। he passed BA and at once got a job। আমরা জানি এই and at once এই কথাটা কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন, আর সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে as soon as, অর্থাৎ আমরা শুরুতেই লিখতে পারি as soon as he passed BA, he got a job। তাহলে and at once এই কথাটা উঠে যাবে, সেখানে কমা বসবে। তাহলে উত্তরটা কি হলো, as soon as he passed BA, he got a job। এটা কি হলো, কমপ্লেক্স সেন্টেন্স। আমরা নাম্বার দেখব, the tea is too hot for me to drink। এটাকে নেগেটিভ করতে হবে। আমরা নেগেটিভ করার যে প্যাটার্ন জানি,
তাহলে কি হবে? দ্য টি ইজ টু হট ফর মি টু ড্রিঙ্ক। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যদি টু ডট ডট টু এর স্ট্রাকচার ফলো করি অথবা এটাকে আমরা সো ডট ডট দ্যাট ব্যবহার করি তাহলেই ওইটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াবে? দ্য টি ইজ সো হট দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক। আমরা জেনেছিলাম যে টু ডট ডট টু এর পরে যে টু হয় এটা নেগেটিভ আইডিয়া বহন করে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াবে? দ্য টি ইজ সো হট দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক। তাহলে এখানে আই কেন হলো? মিটা অবজেক্ট, তাহলে মিয়ে সাবজেক্ট হলো আই বা নমিনেটিভ ফর্ম হলো আই। তাহলে এভাবে আমরা যখন পরীক্ষার খাতাতে পাবো শুধু নাম্বারগুলো দিয়ে এইগুলো তুলতে হবে না, শুধু উত্তরটুকু লিখব। তাহলে এভাবে আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে বিস্তারিতভাবে জানলাম। আশা করি তোমরা যদি বাসাতে বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে নিঃসন্দেহে চেঞ্জিং সেন্টেন্সটা খুব সহজ মনে হবে। আর আমি যেভাবে সুন্দর করে আলোচনা করলাম আশা করি তোমরা সুন্দর করেই তোমরা বুঝতে পেরেছো, এবং তা যদি বাস্তবে প্রয়োগ করতে পারো তখনই হবে সফলতা। আশা করি তোমরা সবাই ভালোভাবে সেন্টেন্স পরিবর্তন করতে পারবে এবং পুরোপুরি নাম্বার পাবে। আর তোমরা সবাই ভালো করো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার টপিকটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাই।